তখন আমি নি আর ওনার সঙ্গে দেখা হয়েছে 2.5 মাসের বাদে, মানে আমাকে হ্যাঁ মিথ্যে কথা না। এবার যাও ঘরে আছি, একটা গেস্ট হয়েছে জানানো হয়নি, জানিয়েছে বলে সবসময় বোঝাচ্ছে, বলে ভালো আছে, আমার শরীর টানতেছে না। আমি বলি উনিও মরা সিদ্ধ, উনিও চাইতেছে একটু আমার সঙ্গে একটু দেখা করবে। আর আমি তো শুধু সবসময় কাঁদিন চাই পারে ওকে নুন খাই পেট খাই স্বামী বেঁচে থাকে। আজকের মানুষটা সত্যিকার সবাই বলছে যে তুমি সত্যিকারের ভাগ্যবতী, কেন না 101টা বাকি মুখ থেকে ছেড়ে আসে। আমার কিছু করতে হবে না, কচি বাচ্চারা পারে না, কাজ করতে যাচ্ছে, কাঁধে ফেলে দিচ্ছে। একটা ছেলে 10 ফুটের মধ্যে পড়ে গেল, সে লোক নিয়ে গেছে তাদের সঙ্গে করে। হ্যাঁ, আবার ছোট ছেলেটা 18 বছর সবে পারে, সে পারে না, লোকে বকে মারধর করে, তবু তাদের সঙ্গে কাজ চলবে কি করে, সংসার চলছে না, আইলা চাল না, একটা ঘর কিছু একদম নদীবাঁধের সামনেই রয়েছি। দারিদ্রতার বিষণ্ণতার চাপে জর্জরিত এক মৎস্যজীবীর সংসার। সুন্দরবনে বহুল পরিচিত মাকড়ি নদী, যার এক পাশে রয়েছে লট নাম্বার 120 এবং লট নাম্বার 121, যেটি কিনা আবার সুন্দরবনের দক্ষিণ রায়ের আতুরঘর। সেই মাকড়ি নদীর একদম বিপরীত পার্শ্বে নদীবাদ পার্শ্বস্থ ত্রিপল, মাটি আর দরমার বেড়ার 4 দেওয়ালের মধ্যেই দিন আনা দিন খাওয়া এই ছোট্ট সংসারে আচমকাই নেমে আসে বিপর্যয়। একাদশীর গণে 4 জন সঙ্গীকে সাথে নিয়ে সুন্দরবনে কলস জঙ্গলে দাদা গিয়েছিলেন মাছ কাঁকড়া ধরতে, আর সেখানেই দাদা বাঘের আক্রমণে গুরুতর আহত হন। আক্রমণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কোমর থেকে স্পাইনাল কর্ডের নিচের অংশ, অর্থাৎ মেরুদণ্ডের একদম নিচের অংশ থেকে মাংস ছিঁড়ে আলাদা হয়ে যায়। বাবার দুর্ঘটনার পর সংসারে হাল ধরতে বাড়ির ছোট্ট ছেলেটিও কাজের উদ্দেশ্যেই বাইরে বেরিয়েছিল, কিন্তু দোতলা থেকে পড়ে গিয়ে সেও আজ শয্যাশায়ী। নৌকো ভেবে সেখান থেকে গিয়ে আর এই যা কাঁকড়া ধরে আর একটা খালে আসে। আচ্ছা, আসতে গিয়ে এবারে খালে সেখানে গন করেছি, গন মানে আমরা কাঁকড়া ধরেছি, কাঁকড়া ধরে ফের নৌকো উঠে আবার আর একটা খালে গিয়ে থামাচ্ছি। কয়জন গেছিলে তোমরা? আমরা গিয়েছিলাম 4 জন। আচ্ছা, কাঁকড়া ধরতে? হ্যাঁ, কাঁকড়া ধরতে গিয়েছি, আচ্ছা, কাঁকড়া আর মাছ আচ্ছা, 2 রকম ছিল। তো এবারে এসে যখন দেখছি এবারে হচ্ছে কাঁকড়া মাছ ধরলাম, ধরে বলছে চল আর একটা খালে যাই, বলে আর একটা খালে যাই, গিয়ে সেখানে গন করি। যেতে এবারে সেখানতে অনেকক্ষণ ধরে আমরা বসে থাকতে থাকতে আবার ভাটার সময় আমরা কাঁকড়া ধরতে লাগি। আচ্ছা, মানে কাঁকড়া বলতে একটা জাল, মানে আমাদের একটা ইলি জাল, এইসব ইলি জাল পাতা হয়, খাড়ির মধ্যে হচ্ছে ইলি জাল পেতে কাঁকড়া ধরা হয়। সেখানে আমি 4 বাঁধতে যাই। আচ্ছা, 4 বাঁধতে হয়, মাছ বাঁধতে হয়, মাছ বাঁধতে গেলে হ্যাড হতে হয়। এবারে সেখানে আমি হ্যাড হতে গিয়ে আচ্ছা, হ্যাড হতে গিয়ে ও কখন তো পেছন থেকে আমি বুঝতে পারি, বাঘটা কখন পেছন থেকে আমি ওর টের পাইনি, আর কেউও পায়নি। আচ্ছা, এবার আমি হ্যাড হয়ে আছি, হ্যাডের মধ্যে তার মধ্যে আমি উঠে দাঁড়াই, উঠে যখন দাঁড়াই তখন পেছন তো ছুটে আসে, যা ছুটে গেছে চোখে পড়লে ফেলতে ছুটে গেছে, ধাক্কা মেরেছে, মারার সঙ্গে আমি হাত দিয়ে ঠেলে এরকম খালা জায়গা ঠেলে ফেলে দিতে আমার পাটা হটে যায়, পাটা হটে যেতে কোমরে কেমড়ে ধরে। বড়? হ্যাঁ, বাঘটা বড়, সে বিরাট বাঘ। সেই কেমড়ে ধরতে আমি ধরে আস্তে করে চেপে ধরি, হাত দিয়ে চেপে ধরেছি আমার সাইড। হ্যাঁ, বাকিরা একটু ধরেছিল, মানে ছুট মেরেছে, মনে করে যে গোলায় ধরেছে। বাচ্চা ছেলে তো, আমরা সব বাচ্চা, আমি একলে যা বয়স করছিলাম। তা আবার ডাকতে তার ছুটে গেছে বাইরে মারতে, ছেড়ে দিয়েছে। এবারে চলে গেছে বনে, বাঘটাও চলে গেছে। কিছুক্ষণ পর আমরা নৌকোয় গিয়ে যখন উঠে পড়েছি, শুকনো ডাঙা তো, উঠে পড়েছি, তার মধ্যে আবার চলে গেছে, তার মধ্যে আবার রিটার্ন হয়ে গিয়ে নৌকোর কাছে চলে গেছে। নৌকোর কাছে গিয়ে কাছতে হচ্ছে, আবার ধরেছে না আর ধরতে পারে না, নৌকোর উপরে আসতে। তখন আমার ছেলে পুলে বাড়ি টাড়ি নিয়ে আগুন জ্বেলে ইয়ে করতেছে। ও তো একটা যে কোনো একটা মানুষের হাত ধরলে যা হয় সেরকম হয়ে গেছে। তখন হচ্ছে এবার বাড়ি করতে করতে কুস্তি হচ্ছে, রাত 9টা অবধি কুস্তি হচ্ছে। রাত্রে দিনে মানে ধরেছে। লোকরা বসে গিয়েছিল শুকনো ডাঙায়, জল ওঠে না, জল এলে লোকরা ভাসবে, তখন ভাটা রাড়ে কাজ দিকে ধরেছে। এবারে এখান থেকে নিয়ে লৌকোয় গিয়ে করতে করতে রাত 9টা, সেখান থেকে লৌকো যখন বার হয় রাত 9টায়,
সেখান থেকে বার হতে গেলে এখানে আসতে আমার রাত 11টা, আচ্ছা 1টা 2টো বেজে গেছে। এখানটা আমাদের আসতে 2টো বেজে গেছে। এখান থেকে এসে আমার এখান থেকে তুলে নিয়ে আমাদের এখানে একটা ছোট্ট ডাক্তার আছে, ছোট ডাক্তার কাছে, স্থানীয় ছোট ডাক্তার, তার কাছে নিয়ে গেল। আচ্ছা কিছু একটা ইঞ্জেকশন দেয় যদি কনকন অনেক হয়, সে বলে আমি পারবো না, বলে আমাকে ছেড়ে দেয়। এখান থেকে গাড়ি করে নিয়ে মেডিকেল যায়। আচ্ছা এই রাত্রে আচ্ছা সেখানে যেতে সকাল হয়ে যায়। হ্যাঁ মেডিকেল সকাল হয়ে যেতে মেডিকেল খানিটা তুলে নিয়ে দেখলো ডাক্তাররা, দেখো তো আমি ভর্তি করতে পারবো না। কেন না, আমার এখানে হচ্ছে সিট আমার খালি নেই। সিট খালি নেই কি হবে, ছেলে জখম হয়ে যাচ্ছে কি হবে। তার মধ্যে আবার বললো ডাক্তার যে চলে যাক চিত্তরঞ্জনে। আচ্ছা ওখান থেকে যখন আসি মেডিকেল থেকে যখন বার হই 7:30 সকাল সকাল 7:30 বার হয়ে এসে আবার চিত্তরঞ্জনে আসি। চিত্তরঞ্জনে যখন আসি তখন 8টা বেজে গেছে। 8টা বেজে যেতে ডাক্তার এসে বলছে হ্যাঁ ভর্তি নেবো। একটা ডাক্তার এসে বলছে আমি ভর্তি নেবো, ভর্তি করো বলে বেডে নিয়ে এলো। বেডে নিয়ে গিয়ে আবার সেখান থেকে চেক আপ করে নিয়ে আবার এবারে অপারেশন করতে হবে। ডাক্তারটা নিয়ে অপারেশন করলো, সব করলো, ভর্তি ছিলাম। দেখলো, দেখে সব করলো, করে বলতে বলে এবারে অপারেশন করতে হয়। ছেলেগুলো ছোট, ছেলেগুলো সইও দিতে পারবে না। আমার একটা ভাইপো ছিল ওখানটা, আচ্ছা সে যায় সরকারের মাধ্যমে, মানে যাতে সই করতে হবে, তো সই করলো। তখন ডাক্তার বলতে যে ও অপারেশন করলে পয়সা লাগবে। আচ্ছা তখন আমাদের পাশ কাটা আছে, তখন বলছে তাহলে তোমার যে থেকে একটা দরখাস্ত নিয়ে আসো। দরখাস্ত নিয়ে এলে বিনা পয়সায় হবে। আমার বলছি তাহলে আমাদের পয়সা দিতে হবে, হাসপাতাল হলেও তার তো কিছু দিতে হবে, বিনা পয়সা করবেন। তখন অপারেশন করে দেবে বিনা পয়সা, কিন্তু ওষুধ সব কিনতে হবে ভাগে। তখন আমার ভাইপো কী করলো, চলে গেল, কোথায় গেল গিয়ে একটা শিলিগুড়িকে নিয়ে এলো, আনতে ডাক্তারের দিতে। ডাক্তার অপারেশন করলো, করার পর সেখানে ছিলাম। সেখানটা যেতে ওষুধ কিনতে হয়েছে, কিছু কিছু ওষুধ কিনতে হয়েছে। তাহলে বাকি প্রথমবারই দেখেছো নাকি এর আগেও বাঘ ওর আগে বা দেখেছি, মানে মুখোমুখি হয়ে যাবে নাকি? হ্যাঁ মুখোমুখি হয়ে গেছে। মানে আমি ছোটবেলাতে জঙ্গল করতাম, লড়াই হয়নি? দেবড়ে দিয়েছি, আচ্ছা আবার আসছে আবার দেবড়ে দিয়েছি, এই করবো আমরা করতাম। ঘরে এলে আমার কোনোদিন বলতাম না যে আমার বাঘ দেবড়ে দিয়েছি, আচ্ছা আমরা চুপচাপ থাকতাম। জঙ্গলের কথা ঘরে বলি না, ঘরে বললে মেয়েরা কাঁদবে। পরে তো যেতেই না হলো। হ্যাঁ, তাই এবারে যেতে না বলে, তা আমরা গেছি, গিয়ে এরকম করে এসে ভাগ্যের যে টাকা ঠাকুর ছিল ঠাকুর সেই টাকা করে দিয়েছে। সেই জঙ্গল কত দূর এখান তোমার বাড়ি থেকে? সেই জঙ্গল কত দূর? সেই জঙ্গল এখান থেকে 9 ঘন্টা, হ্যাঁ 9 ঘন্টা যেতে হবে। নাম কলস। কলস, আচ্ছা খুব বিখ্যাত জঙ্গল, হ্যাঁ প্রচুর আক্রমণ হয়েছে। হ্যাঁ, এখানে প্রচুর বাঘ আছে। হ্যাঁ হ্যাঁ মানে এসেই ফার্স্ট এখানেই ধরেছে ফাঁস এখানে আছে, কোমরে না? এই কুমড়ো। তা এখন চলছে কিভাবে? এখন চলছে, এখন আমি এই খাটাখানি করতে পারি না, ছেলেটাই যাও লোকের বাড়ি টুকরোই কাজ করে, আচ্ছা তাই ভাবে আমরা সংসার চালাই। জায়গা মাত্র 1 বিঘে, বেশি। এই যে এই জায়গা, এই যা বসাচ্ছি এছাড়া নেই আমার জায়গা জমি বেশি নেই। এসে আছে লোকে, হ্যাঁ এই যে তেঁতুলটা যে এই পাতে পারে ওপারে এইটা লোকের জায়গা, এইটা সব লোকের যায়। এই যে বসে আছে এইটা। তুমি বললাম যে তোমার ঘরের এই সাইডটা দেখিয়ে দিই, কারেন্ট ফারেন্ট আছে? একা কারণ আছে, এমনি তো বললাম যে কারণ আছে। আর এখানটাও দেখেছি সবই মাটি, সব মাটি, পাকা কিছু নেই। সে দেবে কে, আইলা চালও পাই না, যা কপালে ওই দিতে জায়গাটা দেখাও দেখি। আর আমি এসব বিষয়ে কিছু জানি না, ঘরে থাকি বলছি মানুষ আনে আমরা খাই আর আমরা কি করি। আমি তো সাঁতার কাটতেও যাই না, ছোটবেলা কলকাতা ছিলাম বাবাদের বাবা। হ্যাঁ দাদা, ওরে বাবা, ও তো এখন তো অনেক, এখন দেখলে টিকটিকি লাগে লাগানো ছিল বোধহয় না? না পরে, হ্যাঁ ও তো কিছু ছিল না, এ তো কি রোগা হয়ে গেছে। একে সব দিন ধোয়াতে হয়, ড্রেসিং করাতে হয়, কলেজ জল। ওই তো ওপারে নোং মারাটা দেখাও, পাট চামড়া কেটে ওর ভিতরে ঢুকিয়ে দিয়েছে, তো কি হয়েছে? পাট চামড়া কেটে নিয়েছে। দেখাও না পুরোটা এসছে যখন, দেখাও না, এই দেখো এই নোং মেরেছে, একটু লোক মেরে চলে। আর পায়ের চামড়া কেটে পাট চামড়া কেটে
কেটে ওই না তো ও না তো ওই যে কত ওইসব জায়গা এখান থেকে চৌকো ছাল। তুলে নিয়েছে না? এটাও নিয়েছে এপার দিয়ে। এই যে শুনে এত কানা যখন বিয়েতে লাভায় না এরকম করে আস্তে করে নিয়ে ধরেছে আমার তো হয়ে গেছে। দেখেছো? হ্যাঁ আমি 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 কি আড়াই মাসে সেখানে গিয়ে দেখেই যখন লাভায় ও ঘটনার দিন দেখেছে? না আমি বলছি আপনাকে প্রথমে যা বললুম আর এখনো তাই বলছি বলি ওনাকে শুনে যুক্ত হয়েছে দিকে জানানো হয়নি? কারোর জানা নয়, আর জানিয়েছে যে মানে ওই আমার নিয়েছে আমি কেউ জানা। যখন পরপর বলছে ওরা বলছে বলে এ কাগজ সে কাগজ দাও হ্যাঁ। তখন আমি নি আর ওনার সঙ্গে দেখা হয়েছে আড়াই মাসের বাদে মানে আমাকে হ্যাঁ মিথ্যে কথা না এবার যাও ঘরে আছি একটা গেস্ট হয়েছে ঘটনা যে ঘটেছে জানানো হয়নি। জানিয়েছে বলে সবসময় বোঝাচ্ছে বলে ভালো আছে আমার শরীর টানতেছে না আমি বলি উনিও মোরা সিদ্ধ উনিও চাইতেছে একটু আমার সঙ্গে একটু দেখা করবে আর আমি তো শুধু সবসময় কাঁদিন চাই পারে ভাই ওকে নুন খাই প্যাট খাই সাইন পেতে থাকে খেতো না। আজকে মানুষটা সত্যিকার সবাই বলছে যে তুমি সত্যিকারের ভাগ্যবতী কেন না 101টা বাকি মুখ থেকে ছেড়ে আসে আমি আমার কিছু করতে হবে না কচি বাচ্চারা পারে না কাজ করতে যাচ্ছে কাঁধে ফেলে দিয়েছে একটা ছেলে 10 ফুটের মধ্যে পড়ে গেল সেই লোক নিয়ে গেছে তাদের সঙ্গে করে বড় ছেলেটা? হ্যাঁ আবার ছোট ছেলেটা 18 বছর সবে পারে সে পারে না লোকে বকে মারধর করে তবু তাদের সঙ্গে কাজ চলবে কি করে সংসার চলছে না শুনে আইলা চাল না একটা ঘর কিছু না কি করবো সবসময় কাঁদি ঝাঁতা পাহাড়ি মিথ্যে কথা না কি 5-6 দিন 1 সপ্তাহ মতো না রান্না করিনি ওইসব কথা শুনে ওই কাঁদি খেতে খেতে ফেট ফুলে যায় আশেপাশে কি হাতে এনে দিচ্ছে কেউ জোর করে খায় আমি লাগে রান্না বান্না করবো না আমি ভালোই করে কেঁদো না। এই কথা বলে দেখতে না যাও দেখতে না আমার ছাকে যত দিন যাচ্ছে বল ভালো যদি হয়তো আমাকে নিয়ে গিয়ে দেখাতে বলতে বলে ওই দেখলে ও ওখানে প্রচুর ভিড় হয় ট্রেনে এটা হয় সেটা ভয় দেখাচ্ছে আমার তো ছোটবেলা যা লোকের শুনে গিয়েছিলাম কলকাতা ছিলাম আর তারপরে অনেক আজ কত বছর বিয়ে হয়েছে আর কোথায় যাই না সাঁতারও যাই না জঙ্গলে আমি কোনো কোথায় যাই না একটা লোকের ওপর যাই হোক ইনকাম করে আনলে যাও ছেলে পুলে বাল বাচ্চাদের গাড়ি একটা মানে 1.5 মাসের মতো বলছে কচি বাচ্চাদের তারা খেটে কঙ্কাল হয়ে তাদের মুখে বড় ছেলেটা পড়ে গেল 10 ফুটের উপর ছোট ছেলেটা ওরকম লোকের গাড়ি ঘোড়া যায় পারে না লোকজন বলে এসে বলে মারধর করে ইয়ে করে অল্প বয়স কচি বাচ্চা এখন তারা খেলাধুলার বয়স বলে পড়াশোনা বয়স তাদের পড়াশোনা ছেড়ে আজকে কি করবে সংসার চলছে না বাধ্যগত লোকে হাত দাঁড়িয়ে ধরে নিয়ে যা পারে করুক বৌদিদের গাছে জামরুল আনতে গেছে এই কোথায় গেল জামরুল গাছ এই সাইডে এই যে একদম ডান দিকে বাঁশ পাতার মধ্যে থেকে তো বৌদিকে বারণ করা সত্ত্বেও সেখানে গেছে এখন জামরুল আনতে আর একটা আগ গাছ নিয়ে যাচ্ছি বাড়িতে পুঁতবো তো বৌদির বাড়ি হচ্ছে এই আঙুল বরাবর সোজা যদি একটু জুম করি এই যে দেখা যাচ্ছে কলা গাছগুলোর পেছনটাতেই মাটির দেওয়াল ওইটা হচ্ছে বৌদিদের বাড়ি আর এইটা হচ্ছে বৌদিদের পুকুর আর এই হচ্ছে চারদিক মানে কি যে আরাম জায়গাটাতে অদ্ভুত সুন্দর জায়গা তা বৌদি আসুক নিয়ে ঠিয়ে তারপর যাও নদী পাড়ের দিকে যাচ্ছি আপনাদের দেখাবো নদী পাড়ের দিকে জায়গা সামনের জায়গাটা একবার দেখেন এই চমৎকার এই জোয়ারের জল উঠে এসছে এই অবধি এখানে শাড়ি দিয়ে সব নৌকা ডিঙি নৌকা রয়েছে আবার হাওয়ায় ছাতা মাথা উড়িয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা ওইদিকে বোট রয়েছে এইগুলো ছোট ছোট ট্রলার একদম ধুধু মাঠ আর চাষের জমি আর গাছের হাওয়া দেখেন এদিকে ধানের গোলা সব ধান ঝাড়া হয়ে গেছে আচ্ছা এসছিলাম ওই দিকের রাস্তা থেকে মানে এই যে ঝোপঝাড়টা দেখা যাচ্ছে এই যে ঝোপটা এসছি ওই দিকের রাস্তা থেকে আর বেরিয়ে যাচ্ছে এই সাইড থেকে আচ্ছা দূরে যে রাস্তা দিয়ে হেঁটে এগিয়ে আসলাম এই হচ্ছে নদী বাঁধ এই পেছনে হচ্ছে মাকড়ি নদী আর তার পেছনেই হচ্ছে একদম বাঘের জঙ্গল খুব সম্ভবত ওই লট 120 যেটাকে বলা হয় সম্ভবত আজমলমারির জঙ্গল
তো সেইটা ছাড়িয়ে আসলাম। তো এবার আবার ধরবো এই রাস্তা। এইদিকে আমি শুধু ভাবি যে ঝড় ঠড় হলে নদী তো ডিল ছোড়া দূরত্বে, তো এই বাড়িগুলোর কি পরিস্থিতি হয় দেখুন অবস্থা। দরমার বেড়া সেটা অলমোস্ট ভেঙে চুরে গেছে, আর পেছন দিকটা হচ্ছে এরকম মাটির। তো ঝড়ে কি পরিস্থিতিতে দাঁড়ায় এই বাড়িগুলোর। তো যে দাদার ভিডিও করলাম, তো সেই দাদা বলছে যে 2-3 বার চাল উড়িয়ে নিয়েছে পুরো অ্যাসবেস্টাস সমেত। তো অ্যাকচুয়ালি বাইরে থেকে দেখে ভালো লাগে, কিন্তু জীবন এদিকে ভয়ঙ্কর কঠিন। এই সামনেও দেখুন একই পরিস্থিতি ঘর বাড়ির। এটা তো গোয়াল ঘর, আমার ডান দিকে এটা হচ্ছে গোয়াল ঘর, কিন্তু এইটা রান্নাঘর সম্ভবত। এই যে গরু, অবস্থা দেখেন বাড়ির। এই হচ্ছে সুন্দরবনের জীবন। ওষুধ চাইলে সহজে ওষুধের দোকানপাট এখানে কিচ্ছু নেই। বড় রাস্তা যেতে মোটামুটি ঘন্টাখানেকের ব্যাপার, গাড়ি ঘোড়া না পেলে। আর গাড়ি ঘোড়া নেইও, আমি ওই এসছি হেঁটে, এখন যাচ্ছিও হেঁটে। তো ওই পরিবেশটুকুই যা ভালো। এই যেমন এখানে মাটি কাটার কাজ চলছে, এই যে, এছাড়া আর কোনো কাজের অপশান নেই। তো দাদার ছেলে এখন কেরালায় চলে গেছে কাজের সুবাদে। তো এই হচ্ছে অবস্থা। প্রচুর প্রচুর আওয়াজ হচ্ছে তার গাছের পাতায়। এখনও বড় রাস্তা থেকে হাফ রাস্তাও আসতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা এই অবধি রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হচ্ছে সুন্দরবনে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।